কেমন আছো বন্ধুরা? চলে এলাম চারধাম ভ্রমণের বাকি গল্প নিয়ে আজকের পর্বে। আজ 16ই মে 2024, এখন বাজে ভোর 5টা। আমরা রামপুরের হোটেল থেকে বেরিয়ে গেছি সোনপ্রয়াগের উদ্দেশ্যে। ভোর থেকেও রাস্তায় এত জ্যাম, গাড়ি সোনপ্রয়াগ যেতে পারলো না, আমাদের সীতাপুর পার্কিং এ নামিয়ে দিল। 2 ধাম ঘুরে এসে আজ আমাদের গন্তব্য কেদারনাথ ধাম। চারধাম যাত্রার রেজিস্ট্রেশন গুলো চেক হচ্ছে সোনপ্রয়াগেই, তার জন্য এই লাইনে দাঁড়াতে হচ্ছে। মানুষের এত ভিড়, সীতাপুর থেকে সোনপ্রয়াগ পর্যন্ত প্রায় 2 কিলোমিটার লম্বা লাইন লেগেছে। তারই মধ্যে বহু মানুষ পরে এসে লাইন না দিয়ে লাইন ভেঙে ভেতরে ঢুকে যাওয়ার চেষ্টা করছে, মানে পুরো বিশৃঙ্খল অবস্থা। তাও পুলিশরা দেখতে পেলে আটকাচ্ছে বলে অনেকটা কন্ট্রোলে আছে। 6:45 বাজে, জানি না কতক্ষণে সোনপ্রয়াগ পৌঁছবো। লাইনে অপেক্ষা করতে করতে তোমাদের সাথে চলো কিছু ইনফরমেশন শেয়ার করে নিই। যারা হরিদ্বার বা ঋষিকেশ থেকে রওনা দিচ্ছ, সেক্ষেত্রে হরিদ্বার বা ঋষিকেশ থেকে সোনপ্রয়াগের ডাইরেক্ট বাস আছে। বাসের ভাড়া ওই 700 থেকে 800 টাকার মধ্যে পার হেড। এবার চারধাম যাত্রা যারা করছো, সেক্ষেত্রে গঙ্গোত্রী থেকে সোনপ্রয়াগ 350 কিলোমিটার যে রাস্তা, কোনো ডাইরেক্ট বাস নেই। গঙ্গোত্রী থেকে প্রথমে বাসে করে উত্তরকাশী বা চাম্বাতে এসে সেখান থেকে সোনপ্রয়াগের বাস নিতে হবে। ওই যে দূরে দেখতে পাচ্ছ সোনপ্রয়াগের পার্কিং পুরো গাড়িতে ভর্তি। এই গাড়িগুলো বেরিয়ে গিয়ে পার্কিং মোটামুটি খালি না হওয়া পর্যন্ত এখন নতুন গাড়ি সোনপ্রয়াগে যেতে দিচ্ছে না। আমাদেরকে তাই সীতাপুরে নেমে যেতে হলো, আর এখানের পার্কিং এ এখন ড্রাইভার 2 দিন গাড়িটাকে রাখবে। আমরা কেদারনাথ যাত্রার জন্য কিছু হালকা ব্যাগ সাথে নিয়েছি, তাতে শুধুমাত্র দরকারি কাগজপত্র এবং জামা কাপড় রয়েছে, বাকি সমস্ত লাগেজ রয়েছে আমাদের গাড়িতেই। দেখো, আগের দিন যেই হোটেলে রাত্রিবাস করবে সেখানে লকার রুমে অথবা বাইরেও অনেকে আলাদা করে লকার ভাড়া দেয়, সেখানেও লাগেজ রাখা যায়। কিন্তু রিজার্ভ করা গাড়ি নিয়ে গেলে সে তো পার্কিং এ 2 দিন ওয়েট করছেই, সেক্ষেত্রে গাড়িতেই রেখে দাও লাগেজ। বেকার লকার রুমের খরচটাও আর হবে না। এই যে সোনপ্রয়াগ থেকে এইদিকে যে রাস্তাটা চলে গেছে, এটা গেছে ত্রিযোগী নারায়ণ। এখান থেকে ত্রিযোগী নারায়ণের ডিস্টেন্স 13 কিমি। পৌরাণিক মতে ত্রিযোগী নারায়ণে শিব ও পার্বতীর বিবাহ সম্পন্ন হয়। কেদারনাথ ধাম দর্শন করে আগামীকাল আমরা ওইখানে যাব। দেখতে পাচ্ছ লাইন দিয়ে কত ভালো ভালো হোটেল রয়েছে। এছাড়াও লকার রুম, ডরমেটরির অপশনও রয়েছে, আর খাবার হোটেলও ভালো ভালো রয়েছে। আমরা এখান থেকে একটু চা খেয়ে নেব। ওই যে দূরে বাবা আর বোন গেছে চা বিস্কুট কিনতে, আমরা এখানে লাইনে দাঁড়িয়ে। লাইনটা এখন খুব জলদি এগোচ্ছে। সবাই যদি একসাথে বেরিয়ে যায় লাইন থেকে, এসে পরে দেখবো আমার জায়গা দখল হয়ে গেছে। খুব তাড়াহুড়োর মধ্যেই আমাদের রেজিস্ট্রেশনটাও চেক হয়ে গেল, ওটার আর ভিডিও করতে পারিনি। রেজিস্ট্রেশন চেক পয়েন্টের পর থেকে আবার 1 কিলোমিটার মতন লম্বা লাইন। সোনপ্রয়াগ পর্যন্ত বাস বা নিজের গাড়ি আসতে পারবে। এরপর এখান থেকে গৌরীকুণ্ড পর্যন্ত যেতে হবে জিপে করে। এই যে 5 কিলোমিটার জিপে করে যাব, তার মাথা পিছু ভাড়া হলো 50 টাকা। এটা সরকার নির্ধারিত রেট। তো এখন যে লাইনটায় দাঁড়িয়ে আছি, এটা ওই জিপে ওঠার জন্য লাইন। দেখতে দেখতে 7:45 বেজে গেল। সুন্দর একটা মিষ্টি রোদ দিয়েছে, ধীরে ধীরে ঠান্ডাটা এবার কেটে যাচ্ছে। ওই যে দূরে জিপগুলো এসে এসে দাঁড়াচ্ছে, আমরা ওতে করে যাব গৌরীকুণ্ড। এখান থেকে বিসলেরির 1 লিটারের জলের বোতল একটা নিয়ে নিয়েছি, 40 টাকা দাম নিল। এবারে পাহাড়ের যত উপরে উঠবো, খাবার আর জলের দাম বাড়তে থাকবে। ভিডিও আসছে, একই ভিডিও সব। এই চারধাম ভ্রমণে তো সব ছবি একই রকম, সবেতেই সোয়েটার পরে পরে। ওটাই বলছিলাম কেন যে এতগুলো ড্রেস আনলাম। মন্দাকিনীর উপর ব্রিজটা পার করেই চলে এলাম জিপে উঠতে। আর এখানে আসা মাত্রই লাইন গেল ভেঙে। কোনো লাইন নেই, যে আগে পারছে জিপে উঠে যাচ্ছে। লাইন তো আর নেই, তাই জোরে জোরে হাঁটা দিচ্ছি। ওই যে সামনেটায় গৌরীকুণ্ড থেকে জিপগুলো এসে খালি হচ্ছে, জলদি জলদি গিয়ে জায়গা নিতে হবে। জিপে না 10 জনের সিট আছে। এবার 10 জনের গ্রুপ হলে তাদের তো আর ওয়েট করতে হচ্ছে না, জিপ ভরে যাচ্ছে আর সাথে সাথে ওরা বেরিয়ে যাচ্ছে। কিন্তু 2 জন হলেই সব থেকে বড় সমস্যা, কখন যে আরো 8টা সিট ভর্তি হবে তবে পরে গাড়ি ছাড়বে। আমরা ভালোভাবেই বসে গেছি, এখনো 2টো সিট খালি আছে, তাই ওয়েট করছি আরো 2 জনের জন্য। লাইনের ভিড়টা দেখুন। 10 জন করে হলে তাহলে গাড়িগুলো ছাড়বে। এবারে হচ্ছে সবারই 4 জন 6 জন করে মেম্বার বেশি, 2 জন লোকের খুব সমস্যা। আর লাঠিগুলো জানো তো, ওই যমুনোত্রীর থেকে লাঠিগুলো আমরা আবার নিয়ে চলে এসেছি। এখানে যেগুলো বিক্রি হচ্ছে দেখলাম একটু শক্ত মোটা লাঠি, দাম ওই 50 টাকা। আমরা ওই লাইনটার থেকে বেরিয়ে এসেছি। কত ঘন্টা হলো? 2 ঘন্টা। আচ্ছা, আরেকটা জিনিস মনে পড়লো, কেদারনাথ যাত্রা শুরু করার আগের দিন যেসব জায়গাতে রাত্রিবাস করা যেতে পারে, সেই সব জায়গার কিছু হোটেলের লিস্ট আমি স্ক্রিনে দিয়ে রাখলাম। যেমন ধরো রামপুর, সীতাপুর, সোনপ্রয়াগ বা গৌরীকুণ্ডতেও তোমরা অনেক ভালো ভালো হোটেল পেয়ে যাবে। জিএমভিএন এর হোটেল কেবল
অনলাইনেই বুকিং হয় সেটার লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। মাত্র তো 5 কিলোমিটার রাস্তা, তাতেই আবার গৌরীকুণ্ড পৌঁছানোর 2 কিলোমিটার আগেই জ্যামে আটকে গেল। অনেক দেরি হয়ে গেছে, আর ওয়েট করা সম্ভব নয়, তাই ওই 50 টাকা ভাড়া দিয়েও এখন 2 কিলোমিটার হেঁটে হেঁটে আমাদের যেতে হবে। এই যে গৌরীকুণ্ড পৌঁছে গেছি। ওই দেখো ট্রাক থেকে কত খাবার দাবার নামাচ্ছে, এবার পিঠে করে ওরা বয়ে নিয়ে যাবে উপরে। গৌরীকুণ্ডে রয়েছে পুরুষ ও মহিলার পৃথক স্নানাগার, আর পাশ দিয়েই বয়ে চলেছে মন্দাকিনী। দুঃখের বিষয় হলো আবর্জনা, তারপর এত কাপড় জামা মানুষ ফেলেছে না নদীর জলে, চারিদিকে একটা বিশ্রী গন্ধ ছাড়ছে। এই যে উঁচু বিল্ডিংটার পাশ দিয়ে রয়েছে একটা শর্টকাট রাস্তা, গিয়ে মিশছে ট্রেকে। আমরা ওই রাস্তায় যাইনি, ঘুরে ঘুরে এসেছি। এই যে দেখো রাস্তার দুই পাশে কত হোটেল রয়েছে, ভালো ভালো খাবার হোটেলও, ব্রেকফাস্ট করে নেওয়া যেতেই পারে। আমরা ঘোড়াতে করে যাব, বলছে আরো 500 মিটার উপরে উঠলে ঘোড়ার পার্চি কাউন্টারটা পাবো। এই যে ঘোড়ার প্রিপেড কাউন্টার, এখান থেকে আমরা টিকিট কাটলাম। এক একজনের ওয়ান ওয়ে 3200 করে নিল। যারা ঘোড়াতে করে যাবে একটা জিনিস মনে রাখবে, ঘোড়াওয়ালারা যে লাইসেন্সটা দেবে সেইটা দেখালে পরে কাউন্টারে টিকিট দেবে। টিকিট কাটার পর যে পার্চিটা পাবে সেটা দিয়ে দেবে ঘোড়াওয়ালাকে। রাস্তায় পুলিশ দেখতে চাইলে ওদেরকে ওইটি দেখাতে হয়, আর লাইসেন্সটা পুরো যাত্রাপথে নিজের কাছে রাখবে। কেদারনাথ পৌঁছে ওদেরকে লাইসেন্সটা ফেরত দিয়ে দেবে, আর বাড়তি কোনো ঘোড়ার ভাড়া দিতে হবে না। তবে মন চাইলে ওদেরকে খাওয়া দাওয়ার খরচ দিতেই পারো। 10:30টায় পার্চি কাউন্টারে পৌঁছে গেলেও এত ভিড় ছিল, যাত্রা শুরু করতে করতে 11:30টা বেজেই গেল। এই 5 মিনিটের রাস্তায় এসেছি, ঘোড়ারা এখানে একটু জল খেয়ে নিয়ে আবার এগোবে। আচ্ছা, ঘোড়া, পালকি আর পিট্টুর রেটগুলো আমি তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দিলাম। গৌরীকুণ্ড থেকে কেদারনাথ যেতে যে যে জায়গাগুলি রাস্তায় পড়বে সেগুলো একটু বুঝিয়ে দিই। গৌরীকুণ্ডের পরে আসে জঙ্গলচট্টি, ভীমবালি, রামবাড়া, ছোটালিঞ্চলি, বাড়ালিঞ্চলি, চান্নি ক্যাম্প, রুদ্রা পয়েন্ট, বেস ক্যাম্প, তারপর কেদারনাথ মন্দির। ভিডিওটা পজ করে ডিস্টেন্সগুলো দেখে নিতে পারো। দেখো, শরীর যদি সুস্থ থাকে আর হাঁটবার মতন ক্ষমতা থাকে তাহলে এই রাস্তাটা বলবো হেঁটে যাওয়াই ভালো, কিন্তু তার সাথে রাখতে হবে হাতে সময়। আর তাতে করে একদিনে পৌঁছতে না পারলেও কোনো অসুবিধা নেই, কারণ রাস্তায় রামবাড়া, ভীমবালি, লিঞ্চলিতে থাকার জায়গাও আছে। হাঁটার খুব সমস্যা হলে হেলিকপ্টার করে নেওয়া যেতে পারে, যদিও লিমিটেড সিটস, তবে আগে থেকে টিকিট কাটলে নিশ্চয়ই পেয়ে যাবে। তবে বর্ষাকালটায় হেলিকপ্টার বন্ধ থাকে, যেমন 10 মে থেকে 20 জুন খোলা আছে, আবার 15 সেপ্টেম্বর থেকে 31 অক্টোবর খোলা থাকবে এই বছর। দেখছো কত কষ্ট করে পিঠে করে মাল তুলছে উপরে। পাহাড়ি মানুষদের জীবনযাত্রা এরকমই কষ্ট। তোমরা তো আগের ব্লগগুলোই দেখেইছো যে কত লিমিটেড টাইমের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। যেমন আজ 16 তারিখ আর 20 তারিখে আমাদের ফেরার টিকিট, এখনো বদ্রীনাথ ধাম যাওয়া বাকি আছে। তার উপর যমুনোত্রীর ট্রেকে হাঁটার পর সবার পা ব্যথা এখনো ঠিকভাবে সারেনি, তাই বাধ্য হয়ে ঘোড়ার ভরসা করেছি আমরা। তবে ঘোড়ার পিঠে কিন্তু ভালোই কষ্ট আছে, বিশেষ করে যখন ওপরের দিকে উঠছে। মানে প্রাণীটার তো কষ্ট আছেই, তার সাথে সওয়ারিরও কষ্ট। তবে ঘোড়া, পিট্টু, পালকি এগুলো করলে কি হয়, এই 6টা মাসই তো মানুষগুলো একটু রোজগারের আশায় থাকে, তাই না? এদের একটু সুবিধা হয় আর কি। যাই হোক, সব রকম অপশনই বলে দিলাম, সব কটার খরচও আগেই বলে দিয়েছি। এবার নিজেদের ইচ্ছে মতো, সুযোগ সুবিধা এবং সাধ্য মতো যে কোনো একটা মাধ্যম বেছে নিও। মন্দাকিনীর উপরে প্রথম একটা ব্রিজ পেরোলাম। এখন 12:55 বাজে। প্রায় 1.5 ঘন্টা চলার পর একটু আগেই ভীমবালি জাস্ট ক্রস করে এলাম। আমাদের ঘোড়াগুলো যারা নিয়ে যাচ্ছে ওরা এখন লাঞ্চ করছে, আমরা এখানে দাঁড়িয়ে আছি। মা আর বোন অনেকটা পেছনে পড়ে গেছে, তাই খুঁজছি ওদের দেখতে পাই কিনা। আর এখানে জিও নেটওয়ার্ক ভালো নেই, আর আমাদের কাছে শুধু জিও সিমই আছে। অনেকক্ষণ ধরে ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারছি না, টেনশনও ভালোই হচ্ছে। ঘোড়াগুলো মাঝে মাঝে খাদের ধার দিয়ে দিয়ে এমন যাচ্ছে না, যা ভয় লাগছে। এই রামবাড়া পেরোলাম, বলছে এখান থেকে নাকি আসল চড়াইটা শুরু হচ্ছে, ভালো করে ধরে বসতে বলছে। আর চড়াইতে ওঠার সময় জানোই তো একটু সামনের দিকে ঝুঁকে বসতে হয়। 2টো বাজে এখন, আকাশ ভালোই মেঘলা করে এসেছে। বলছে এখানে নাকি রোজ 2টোর পর থেকে বৃষ্টি শুরু হয়ে যায়। বৃষ্টি শুরু হয়ে গেলে তো চলতেও অসুবিধে। সন্ধ্যারতি দেখার আশাতেই এত তাড়াহুড়ো করে ঘোরাতে আসা, ভালোই ভালোই যেন সাবধানে পৌঁছে যেতে পারি ঠিক টাইমে। তাই মনে মনে এখন খালি বাবা কেদারনাথকে ডাকছি। হেঁটে যাব যখন ঠিক করেছিলাম, সাথে যে দরকারি জিনিসগুলো রাখতে হবে তার একটা লিস্ট বাড়ি থেকে করে এনেছিলাম, সেটা স্ক্রিনে দিয়ে দিলাম। তবে অবশ্যই মনে করে কর্পূরটা যেন রেখো। শ্বাসকষ্ট হলে একটু একটু কর্পূরের গন্ধ শুকলে একদম চলে যাচ্ছে শ্বাসকষ্ট।
জ্যাকেট, গ্লাভস আর জুতোর প্রোডাক্ট লিঙ্কগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। এই ট্রেকের দুধারে মাঝে মাঝেই রয়েছে খাবারের হোটেল, পাবলিক টয়লেট, কোনো অসুবিধাই হবে না। আর উঠতে উঠতে যদি কোনো জায়গায় কষ্ট হয়, সাথে সাথেই সেখানে বসে পড়ে বিশ্রাম নিয়ে নাও। যতক্ষণ না কষ্ট কমছে উপরে ওঠার চেষ্টা করো না। রাস্তার ধারে এই যে গ্লেসিয়ারগুলো, এগুলো আগের বছরের বরফ এখনো গলেনি। আড়াইটা বাজে ছোট লিঞ্চলি এসে গেছি। আর ওই যে দূরে সবুজ সবুজ চালার বাড়িগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে সব GMVN এর টেন্ট হাউস। আড়াইটা বাজে, ঘোড়াগুলো তো আর যেখানে সেখানে দাঁড়াতে পারে না রাস্তার মাঝে। এইখানে দেখছি একটু জায়গা আছে, এখানে দাঁড়িয়ে ওদেরকে বিশ্রাম নেওয়াচ্ছে। পৌনে 3টে বাজে বড় লিঞ্চলি পৌঁছতেই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেল। আমরা সাথে রেনকোট রাখিনি। গতকাল রামপুরে 70 টাকায় যে রেনকোটটা বিক্রি হচ্ছিল, গৌরীকুণ্ডে এসে দেখি সেটার দাম 100 টাকা। যদিও অল্প বৃষ্টি হলে খুব অসুবিধে হবে না, তবে রেনকোট কেনার থাকলে গৌরীকুণ্ডের আগেই কিনে নিও। পৌনে 5টা বাজে আমাদেরকে ঘোড়াপাড়াতে নামিয়ে দিল। ঘোড়াতে এলে এই জায়গাতেই নেমে যেতে হবে। কেদারনাথ বেস ক্যাম্পের কাছাকাছি। এখান থেকে মন্দির পর্যন্ত যেতে হলে প্রায় 1-1.5 কিলোমিটার মতন হাঁটতে হবে। গৌরীকুণ্ডের ভূপৃষ্ঠ থেকে উচ্চতা হলো 6500 ফুট। সেখান থেকে 22 কিলোমিটার রাস্তা অতিক্রম করে কেদারনাথ পৌঁছলাম। কেদারনাথের উচ্চতা ভূপৃষ্ঠ থেকে 11,700 ফুট। ভাবা যায়, প্রায় দ্বিগুণ উচ্চতায় উঠে এলাম। বরফাবৃত পর্বতশৃঙ্গ এবার ধীরে ধীরে দেখা যাচ্ছে। পৌঁছে গিয়ে তো এখন বিরাট আনন্দ, কিন্তু টেম্পারেচার জানো কত? 8-9 ডিগ্রি সেন্টিগ্রেড মতো হবে। তার সাথে এরকম বৃষ্টি পড়ছে, কে বলবে এটা মে মাস? ঠক ঠক করে কাঁপছি একেবারে। এখান থেকে চা খেয়ে নেবো আমরা। দামটা এখনো 20 টাকায় নিচ্ছে, কিন্তু চায়ের স্বাদ বেশি এক্সপেকটেশন না রাখাই ভালো। রাস্তাটা বললো 1-1.5 কিলোমিটার, কিন্তু তখন থেকে হেঁটেই যাচ্ছি, পৌঁছতেই পারলাম না। এই রাস্তায় প্রচুর পিট্টু রয়েছে। যারা হেলিকপ্টারে বা ঘোড়াতে আসবে চাইলে পিট্টু করে নিতে পারো, একেবারে মন্দির অবধি পৌঁছে দিচ্ছে। GMVN এর গেস্ট হাউসগুলোর পাশ দিয়ে যাচ্ছি। এই হেলিপ্যাডটার সামনে এবার এলাম। কালকে ফেরার জন্য যদি হেলিকপ্টারের অফলাইন টিকিট পাওয়া যায়, সেই জন্য আমরা অফিসে খোঁজ করতে গেলাম, কিন্তু আমাদের সব চেষ্টা মাটি করে দিয়ে বলছে আজকে আর কোনো টিকিট বুকিং হবে না, অফিস এখন বন্ধ হয়ে গেছে, কালকে আবার ভোর 5:30টায় খোঁজ করতে। কিছুক্ষণ আগেই রেজিস্ট্রেশন কপিগুলো স্ক্যান করে মন্দির দর্শনের কুপনও নিয়ে নিলাম। 5:50 বাজে এখন। চারিদিকে এত কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, কোনো সোজা রাস্তা নেই, ভীষণ ঘুরে ঘুরে যেতে হচ্ছে। 1-1.5 কিলোমিটারের জায়গায় প্রায় 3 কিলোমিটার হাঁটার পর দেখতে পেলাম কেদারনাথ মন্দিরের চূড়া, আর তার পেছনে তুষার শুভ্র কেদারনাথ পর্বত। যখন থেকেই দূর থেকে ওই ছোট্ট করে মন্দিরটা দেখতে পাচ্ছি, তখন থেকে যেন মনে হচ্ছে এই যাত্রা সার্থক। মনটা একদম আনন্দে ভরে যাচ্ছে। গত কয়েকদিন ধরে এত যে হয়রানি, এত যে কষ্ট গেছে, কিছুই যেন আর মনে হচ্ছে না। মনের মধ্যে যেন একটা অদ্ভুত শান্তি কাজ করছে। আর তার সাথে কখন যে মন্দিরে ঢুকবো আর কখন যে মহাদেবের দর্শন করতে পারবো, তার জন্য মনটা একেবারে ব্যাকুল হয়ে উঠছে। কিন্তু আজকে আর দর্শন করব না, অনেকটা লম্বা লাইন। আগে আমাদের কোথাও একটা থাকার জায়গা বা হোটেল খুঁজতে হবে, তারপর মাঝরাতে বা ভোরের দিকে আসবো আমরা দর্শন করতে। তাছাড়া শুনেছি ভোরবেলার দিকে দর্শন করলে গর্ভগৃহে ঢুকে পুজো দিতে দেওয়া হয়। আমাদেরও সেরকমই একটা প্ল্যানিং আছে, তবে স্পেশাল দর্শনের টিকিট পেয়ে গেলে আর লাইন দিতে হবে না, খুব তাড়াতাড়ি দর্শন হয়ে যাবে। তাই স্পেশাল দর্শনের টিকিটও কাটবো আর যাবতীয় ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব। বাজে এখন, আরতি শুরু হতে দেরি আছে। চলো মন্দিরের চারপাশটা একটু ঘুরে দেখি। মহাদেবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম পঞ্চ কেদারের অন্তর্ভুক্ত এই কেদারনাথ ধাম নির্মিত হয় আজ থেকে প্রায় 5000 বছর আগে।
এরপর 800 শতকে জগৎগুরু আদি শঙ্করাচার্য যখন ভারতবর্ষের বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে লোকচক্ষুর আড়ালে চলে যাওয়া মন্দিরগুলিকে পুনরুজ্জীবিত করছিলেন, তখন তারই হাত ধরে উত্তরাখণ্ডের এই 4টি ধাম যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ এবং বদ্রীনারায়ণ ধামের পুনঃপ্রতিষ্ঠা হয়। পৌরাণিক তথ্য অনুযায়ী মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধ শেষে পাণ্ডবেরা গোত্র হত্যার পাপ থেকে মুক্তি লাভের উদ্দেশ্যে বর্তমান কাশী বা বারাণসীতে গিয়ে মহাদেবের উপাসনা করতে থাকেন। কিন্তু যুদ্ধে পাণ্ডবদের দ্বারা নির্মম হত্যা এবং তাদের অসততা দেখে মহাদেব তাদের প্রার্থনায় সাড়া দেন না, বরং কাশী থেকে চলে গিয়ে নন্দী বা ষাঁড়ের ছদ্মবেশে আত্মগোপন করেন উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলে। পরবর্তীকালে ওই জায়গার নামই হয় গুপ্তকাশী। কিন্তু মহাদেবের আশীর্বাদ পেতে পাণ্ডবেরাও নাছোড়বান্দা। খুঁজতে খুঁজতে তারা চলে আসে গাড়োয়ালে। এরপর মধ্যম পাণ্ডব ভীম ষাঁড়রূপী মহাদেবকে পালাতে দেখেন। তৎক্ষণাৎ তিনি ষাঁড়ের পেছনের দুটি পা এবং লেজকে টেনে ধরে তাকে আটকে রাখার চেষ্টা করেন। সাথে সাথে মহাদেব অদৃশ্য হয়ে গিয়ে শরীরের 5টি ভিন্ন অংশকে 5টি ভিন্ন স্থানে পুনরায় দৃশ্যমান করেন। এই 5টি ভিন্ন স্থানে পাণ্ডবেরা মহাদেবের মন্দির প্রতিষ্ঠা করে পুজো করেন এবং মহাদেবের আশীর্বাদে তাদের পাপ মুক্তি হয়। এই 5টি স্থানই বর্তমানে পরিচিত পঞ্চকেদার নামে, যার মধ্যে কেদারনাথ ধামে ষাঁড়ের কুচটি দৃশ্যমান হয়েছিল বলে মনে করা হয়। কেদারনাথ মন্দিরের খুব কাছেই 500 মিটার চড়াই পথে গেলে পাবো কাল ভৈরবের মন্দির। এই যে রাস্তাটা গেছে কাল ভৈরবের মন্দিরের দিকে, 7টা 25 বাজে। আজ আর ওদিকে যাব না, একটু পরে এখানে সন্ধ্যারতি শুরু হবে। চলো আর বেশি কথা বলবো না, মন্দিরের এই মনোমুগ্ধকর পরিবেশে দাঁড়িয়ে দর্শন করব এবার সন্ধ্যারতি। তোমরাও আমার সাথে দর্শন করো আর মনে মনে অনুভব করো মহাদেবের উপস্থিতি। সুন্দর সান্ধ্যকালীন পরিবেশের সম্মুখীন আমি আগে কখনো হইনি, তাই ভাষায় যতই বর্ণনা করি না কেন ততই কম পড়ে যাবে। রাত 9টা বাজে, স্পেশাল দর্শনের টিকিট আমরা পেলাম না। কাল যে কখন কিভাবে দর্শন করব কে জানে। যাই হোক, হোটেল না পেলেও মন্দির চত্বরের 100 মিটারের মধ্যেই আমরা দুটো টেন্ট পেয়েছি। এক একটা টেন্টে নিচ্ছে 2000 টাকা করে, প্রত্যেকটা টেন্টে 2 জন করে থাকতে পারবে। এক একটা থালিতে এরকম রুটি, ভাত, ডাল, চানার তরকারি আর আচার আছে, নিচ্ছে 200 টাকা করে। টেস্ট ভালোই। আর টেন্টগুলো যে হোটেল মালিকের তারই হোটেলের বারান্দায় এগুলো রয়েছে, সেই জন্য হোটেলের ওয়াশরুমটাও আমরা ইউজ করতে পারবো। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। টেন্টের মধ্যে একটা ছোট চার্জিং পয়েন্ট আছে, তাছাড়া বাইরেও একটা চার্জিং পয়েন্ট বললে ইউজ করতে পারবো। আর ওরা খাবার জল গরম করে দিচ্ছে, কোনো বাড়তি টাকা নিচ্ছে না। টেন্টের মধ্যে এরকম ব্ল্যাঙ্কেট দিয়েছে, বালিশ দিয়েছে। তোমাদের যদি কারোর কাজে আসে, তাই টেন্ট বা হোটেলের যে লোকেশনটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। মালিকের নাম আর নাম্বারটা নিতে ভুলে গেছি, তবে একজন স্টাফের নাম আর নাম্বারও রয়েছে, সেটাও আমি দিয়ে দিচ্ছি। আজ এই পর্যন্তই থাক, বাকি গল্প নিয়ে আসছি পরের পর্বে। চারধাম যাত্রার বাকি ব্লগগুলো দেখতে হলে প্লেলিস্টে চারধাম যাত্রা সিরিজে ক্লিক করতে পারো। এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।